হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজই সকালের ট্রেনে আমরা অড়ে এসে পৌঁছেছি। আর রাত্রিবেলা আমাদের এই আজকের মেনু: ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত। আসলে আমরা বিকালবেলা আসার পর থেকেই এত ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে যে আর কোথাও বেরোতে পারিনি। ভেবেছিলাম আজকে ডিনারটা বাইরেই করব, কিন্তু সে আর হলো কই। বৃষ্টি তো আমাদের সঙ্গ ছাড়ে না। তো যাই হোক, তাই বাড়িতেই যা ছিল নিয়ে এসেছি ভাগ্যিস। আর ডিম আলুটা তো মৈনাক পিছনেই দোকান আছে একটা, সে দোকান থেকে কিনে নিয়ে এসছে। মৈনাক খালি আমার লেগ পুল করে, ঠিক এই কারণেই আমি চাল ডাল সব ক্যারি করি। কোথায় কি এমার্জেন্সি হয়ে যায় বেরোতে পারলাম না। আর তাছাড়া যেহেতু এখানটা পুরো গ্রাম, সন্ধ্যে 6টা 6:30টার পরে কোনো বাস চলে না। আর 7টা 7:30টায় সমস্ত কিছু বন্ধ, মানে রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যায়। এদিকে 3টে ডিম একসাথে ফেটিয়ে নিয়েছি, একসাথে ডিমের অমলেট বসিয়ে দেবো সব। কোনো নতুন জায়গায় এসে নতুন রান্নাঘরে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, অনেকেই কমেন্ট করেছিলেন আমি নরওয়ে, ডেনমার্ক এইগুলোর ভিডিও কেন শেয়ার করিনি। আসলে যেবার ঘুরতে গেছিলাম তখন আমার চ্যানেল ছিল না। নরওয়ের সময় যখন ঘুরতে গেছিলাম তখন অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম। ভেবেছিলাম চ্যানেল শুরু করব, তখন ছাড়বো, কিন্তু সেটা আর লজ্জায় দেওয়া হয়নি। নরওয়ে যবে গেছি তারও 3-4 মাস পরে আমি চ্যানেল শুরু করি। আর এদিকে দেখুন কত আলু সেদ্ধ নিতে হয়েছে। আসলে মৈনাক 3 দিনের জন্য এত আলু নিয়ে এসছে, সেই আলু শেষ করা খুব কঠিন। আবার সেই আলুগুলো বয়ে বয়ে নিয়ে যাব, তাই জন্য বেশি বেশি করে আলু সেদ্ধ রান্না করে শেষ করে দিচ্ছি। আজ হচ্ছে পরের দিন সকাল 10টা মতো বাজে। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আর কি হাওয়া, খালি দেখুন গাছের পাতাগুলোর নড়াচড়া দেখলেই বুঝতে পারবেন। আর ওই যে দূরের পাহাড়ের ওপরে এখনো হালকা হালকা বরফ। উঠে পড়েছি বাসে। আর এখানে বাইরের এত সৌন্দর্য দেখে চোখ দুটো যেন কি শান্তি পাচ্ছে। প্রচুর মানুষ এখানে কিন্তু সামার হাউস তৈরি করে শহরের কোলাহল থেকে দূরে থাকার জন্য এখানে এসে ইচ্ছাকৃত থাকে। বাস থেকে নেমে পড়েছি। নেমেই একটা বাংলাদেশি দাদার সাথে দেখা হয়েছে। এই সব জায়গাতে এসেও যে বাংলাতে কথা বলার কি শান্তি আমরা বাইরে যারা থাকি তারাই বুঝি। উনি আমাদের অ্যাড্রেসটা বুঝিয়ে দিলেন কোন দিক দিয়ে কোথায় যেতে হবে। কারণ এখানে কোথাও অ্যাড্রেস লেখা নেই, আর গুগল ম্যাপটাও এখানে কোনো কাজের না। এমনকি কোন বাস স্টপ থেকে এখানে কত নম্বর বাস ছাড়বে সেটাও লেখা থাকে না। তো খুবই এখানে এসে অসুবিধা হচ্ছে এইসব পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি রোপওয়ের উদ্দেশ্যে। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে এটা শপিং সেন্টার মতো। খুবই গুটি কয়েক দোকান, রেস্টুরেন্ট, জামা কাপড়ের দোকান 2টো থেকে 3টে, আর সারা ওরে একটা মাত্র খেলনার দোকান। আর সুপার মার্কেট হচ্ছে 2টো। এখানকার মানুষজন কি করে থাকে আমি মাঝে মাঝে ভাবি। এখানে একটা সুপার মার্কেটে একজনের সাথে আলাপ হলো। সে আবার আমাদের ওই এরিয়া থেকেই এখানে এসে থাকে। সে বলছে আমার শহরের কোলাহল ভালো লাগে না, তাই আমি শহর লাইফ ছেড়ে এখানে চলে এসেছি। আর এদিকে এখন আমরা যাচ্ছি পাহাড়ের উপরে একটা জায়গায়। সেখান থেকে রোপওয়েটা একদম এই পাহাড়ের চূড়া অবধি নিয়ে যাবে। দেখুন, সামনেই দেখা যাচ্ছে অনেকগুলো রোপওয়ে পরপর। এইসব জায়গায় করার মতো বা দেখার মতো বিশেষ কিছুই নেই। প্রাকৃতিক সৌন্দর্যটাই মেন। এন্টারটেনমেন্টের জন্য কিছু রোপওয়ে, স্কি, সাইক্লিং এইসবের ব্যবস্থা করে রেখেছে, ব্যাস। উঠে পড়েছি রোপওয়েতে। এইটা একদম পাহাড়ের উপরে এখন নিয়ে যাবে আমাদের। পাহাড়ের ওপরে নাকি আবার একটা ছোট্ট ক্যাফে মতোও আছে। সেটা দেখার জন্য আমি আরও বেশি এক্সাইটেড। আর এটা হচ্ছে ওখানকার সবথেকে উঁচু পাহাড়টা। এখান থেকে পুরো এই গ্রামটা দেখা যায়। Vad? Kalva skulle vad people to stop ওই দিকটা সামনে। সবথেকে ভালো চলে যাবে। এখানে এতই কম মানুষের বাস, 2010 সালে মাত্র 1400 জন মানুষ বাস করত। আর এখন সেটা বেড়ে 3500 মতো হয়েছে। সবথেকে ইম্পর্টেন্ট, এই অরেই কিন্তু সুইডেনের সবথেকে লার্জেস্ট স্কি রিসর্ট। এই সামার টাইমটা এত ফাঁকা ফাঁকা দেখছেন, কিন্তু উইন্টারে অরে লোক ধরার জায়গা থাকে না, সবাই স্কি করতে আসে। দুলছে
আরে সবার সাথে যা হবে তোমার সাথে তাই হবে, তো ভয় পাচ্ছ কেন? আরে সবাই মরে গেলে তো হয়ে যাবে। না। আমার তো হাইটে ফোবিয়া আছে। রোপওয়েটা একটু দুলছিল বলে আমি ভয় পেয়ে গেছিলাম। কেন জানি না আমার হাইটে খুব ভয়। আগে এটা ছিল না, রিসেন্টলি খুব বেশি গ্রো করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, উইন্টার টাইমে এখানে তো -20-30 ডিগ্রির মতো টেম্পারেচার থাকে আর এক হাঁটু বরফ। তো সেই সময় সবাই স্কি করতে আসে। আর এখানে 90% ওয়াটারফলগুলো সব ফ্রোজেন হয়ে যায়। তো সেই ফ্রোজেন লেক, ফ্রোজেন ওয়াটারফলগুলোর উপরেও এখানে অনেকে স্কেটিং করে। আর ওই যে পাহাড়ি রাস্তা দিয়ে কেমন সাইকেলিং করছে দেখছেন? এটাও এখানে একটা বিখ্যাত স্পোর্টস। শয়ে শয়ে ছেলেপিলেরা দেখি সাইক্লিংয়ে যাচ্ছে। শুধু ছেলেরা নয়, মেয়েরা, এমনকি বাচ্চারাও। ৫-৬ বছরের বাচ্চাগুলো অবধি পাহাড় থেকে সাইক্লিং করে নামছে। মানে এরা জন্মগত এইসব ট্যালেন্ট নিয়েই বোধহয় জন্মায়। ওই দেখুন খালি, কেমন ঘন মেঘের মধ্যে দিয়েও সাইক্লিং করতে করতে নামছে। এইসব পাহাড়ে কিন্তু ট্রেকিং করে ওঠা যায়, কিন্তু মৈনাক বিমান আছে বলে উঠতে দিল না। যাই হোক, বিমান একটু বড় হলে তখন এসে ট্রেকিং করা যাবে। আমার বিয়ের আগে একবার ট্রেকিং করার অভিজ্ঞতা আছে, কিন্তু মৈনাক কোনোদিন করেনি। নেমে পড়েছি, আর উপরে এসে এত ঠান্ডা, পুরো হাত পা কেঁপে যাচ্ছে। এমনি ঠান্ডা, যার জন্য আমাদের এখানে গ্লাভস, টুপি সব কিনতে হয়েছে। তাও কি ভাগ্য, আমি একটা কোট নিয়ে এসেছিলাম, মৈনাক নিজেরটা আনেনি ইচ্ছা করে, আর এখন কেঁপে কেঁপে যাচ্ছে। যাই হোক, এখন এই ঠান্ডা থেকে বাঁচতে একদম উপরে যে বললাম ক্যাফেটা আছে পাহাড়ের মাথায়, সেই ক্যাফেটার ভিতরে এসে বসলাম। তারপর বাইরেটা এক্সপ্লোর করব। সামার টাইমে এই ওয়েদারটাই নাকি এখানে নর্মাল। এই জুলাই মাসে পাহাড়ের নিচে 4-5 ডিগ্রি টেম্পারেচার চলছে। এই যে পাহাড়ের উপরে উঠে এলাম, এখানে যে কত ডিগ্রি কে জানে। 5 মিনিটের মধ্যে বিমানের একটা গোটা ব্রাউনি খাওয়া শেষ। এখন আমারটায় হাত বাড়িয়েছে। এত কম জনসংখ্যা বলে এখানে সবকিছুর দামই খুব বেশি। এই ছোট্ট ছোট্ট দুটো ব্রাউনি এক এক পিস 45 krona করে নিল। কিন্তু এখানে যে কোনো কফি শপে একটা সুবিধা, আপনি একবার কফির টাকা পে করলে যতবার খুশি কফি খেতে পারেন। কফি শপটার বাইরে চলে এসেছি। এসে চারিদিকে তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, খালি মেঘ দেখুন। ক্যাফেটা 4180 ফিট উপরে। এত ভালো লাগছে, পাহাড়ের উপরে বসে এই ঘন মেঘের মধ্যে কফি খাওয়ার অভিজ্ঞতাই প্রথম। সামনে আবার পাহাড়ের মাথায় কেমন ছোট্ট লেকের মতো তৈরি হচ্ছে দেখুন। এটা কিন্তু কোনো আর্টিফিশিয়ালি তৈরি না, সম্পূর্ণ ন্যাচারাল। এখানে এরকম ছোট ছোট অনেক রয়েছে, পাহাড়ের মাথায় বরফ গলে গলে এরকম ছোট ছোট লেক তৈরি হয়েছে। চারিদিকে এত স্কি রিসর্ট দেখে আমার খুব ইচ্ছা আছে এবার উইন্টারেও এখানে আসবো, দেখি এই -30 ডিগ্রি এক হাঁটু বরফ কেমন হয় দেখতে আসতে হবে। এ দিদিমণি, লোকে বলে তোমাকে দিদিভাই ডাকি কেন? আজকে আর দিদিভাই বলছি না, আজকে দিদিমণি বলছি। এই লেকটাকে কারেন্ট লেক বলে। এবার তুমি জিজ্ঞেস করবে কেন কারেন্ট। এই যে, এই বিমান ডোন্ট গো। You can sit here. You সিট সিট। এই কারেন্ট লেকে তুমি যদি জলে হাত দাও, সারা বছর ঠান্ডার কারেন্ট পাওয়া যাবে। কিন্তু I want to go to this. এই বরফ জমে রয়েছে দেখো। এই মাত্র মেঘে ঢাকা ছিল, আর দেখুন 5 মিনিটের মধ্যে সমস্ত মেঘ সরে গেল। পাহাড় বোধহয় এরকমই হয়, কখন কেমন ওয়েদার কেউ প্রেডিক্ট করতে পারে না। এখানটায় বরফ গলে গলে ছোট্ট কেমন ঝর্ণা মতো তৈরি হয়েছে, এরকম প্রচুর রয়েছে এখানে। এরকম দেখছি আর কত বিয়ের আগের কথা মনে পড়ছে। আমরা সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা মিলে প্রায় 10-12 জনের গ্রুপ সিমলা, কুলু, মানালি, দার্জিলিং, গ্যাংটক, যত পাহাড়ি এলাকাতেই বিয়ের আগে গেছি না কেন, ততবার হাই ফিভার, সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছি। আর গ্যাংটকে গিয়ে তো আমার সেই জুতোর ভেতর বরফ ঢুকে দীর্ঘক্ষণ সেই বরফ থাকতে থাকতে প্রায় সেন্সলেস মতো হয়ে গেছিলাম। সব লোকজন ছুটে এসেছিল পায়ের তলায় সেই ঘষে ঘষে আমার শরীর গরম করে, তারপর আমার সেন্স ফেরে। কিন্তু তাও ঘোরা ছাড়িনি। আমি, মা, বাবা সবাই প্রচণ্ড ঘুরতে ভালোবাসি। মৈনাকের কিন্তু অত ঘোরার নেশা ছিল না। এই আমার পাল্লায় পড়ে এখন ওরও নেশা ধরেছে। তো যাই হোক, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকলে আর নিচে নামতে ইচ্ছা করে না। কিন্তু এবার আস্তে আস্তে যেতে হবে, কারণ এই একটাই রোপওয়ে বারবার নিচে যাচ্ছে আর উপরে আসছে। এখানে যেহেতু উইন্টার টাইমে প্রচণ্ড ঠান্ডা থাকে,
সবসময় তো সেই উইন্টারের মতো জামা কাপড় বয়ে নিয়ে আসা সম্ভব হয় না। তো এখানে প্রচুর দোকানপাট আছে যেখানে আপনি ভাড়া নিতে পারেন। এমনকি এখানে যারা সাইকেলিং করছে সাইকেলগুলো কিন্তু বেশিরভাগই ভাড়া নেওয়া। হ্যাঁ, অনেকেই আছেন যারা সাইকেল বয়ে নিয়ে আসেন। বিশেষ করে যারা ক্যাম্পার ভ্যান ভাড়া করে আসেন তারা সাইকেল নিজেদের নিয়ে আসেন। এইসব দেশে জামা কাপড়ের এই জন্য কোনো ফ্যাসিনেশন নেই। দেখুন, সব সময় হয় জ্যাকেট, হয় রেনকোট এইসব পরেই রয়েছি। এত নতুন জামা কাপড় কিনে আনলাম, কোনো লাভই হলো না। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই একটা বার্গার শপে ঢুকেছি। এখানে তো কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই, সমস্ত ওই কাবাব, পিৎজা, না তো বার্গার। পিৎজার দোকানটা একটু পাহাড়ের উপর দিকে বলে আর যেতে ইচ্ছা করলো না। আজকে এই বার্গার দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি, কালকে ওই পিৎজার শপটায় যাব। এই যে ম্যাক্স বার্গার রেস্টুরেন্টটায় খেতে এসেছি, এটা কিন্তু সুইডেনের ফার্স্ট বার্গার রেস্টুরেন্ট। মানে সুইডেনেই প্রথম তৈরি হয়েছিল। এখন প্রায় ১৭০টা কান্ট্রিতে এই ম্যাক্স বার্গারের চেন রয়েছে। এই ১৯৬৮ সালে প্রথম এটা তৈরি হয়। তো যাই হোক, বাধ্য হয়েই বার্গার খাচ্ছি। আমি একদমই বার্গারের ফ্যান নই। লাঞ্চ করে বেরিয়ে এখন যাচ্ছি ওই খেলনার দোকানটায়। ওই যে বললাম তখন, এই পুরো অরে একটা মাত্র খেলনার দোকান আছে, সেটা হচ্ছে এইটা। এইসব দেশে দেখেছি এই ডল হাউসের কনসেপ্টটা না খুব বেশি। বাচ্চারা খুব এরকম ডল হাউস তৈরি করে খেলে। প্রচুর এই ধরনের খেলনা পাওয়া যায়। কি সুন্দর ঘর সাজানোর লাইট। মিহানের ছোট ঘরটা তো মৈনাকি জবরদখল করে রেখে দিয়েছে, তাই এসব সাজিয়ে লাভও নেই কোনো। কাঠের খেলনা এখানে খুব পাওয়া যায়, দামও খুব বেশি, কিন্তু এই এক সেফ। প্লাস্টিক খেলার থেকে কাঠের খেলনা খেলা অনেক ভালো। এই দোকানটায় আমাদের ওই দিককার দোকানের থেকে প্রত্যেকটা জিনিসের দাম ২০ ক্রোনা থেকে ৩০ ক্রোনা বেশি। আর হওয়াটাই খুব স্বাভাবিক, একেই তো এখানে মানুষের সংখ্যা কম, তার মধ্যে এই একটা মাত্র খেলনার দোকান। এই বাসটা আমার এত ভালো লেগেছে, ভাবলাম কিনবো, কিন্তু মইনা কিনতে দিল না। এই সেম জিনিস ওখানেও পাওয়া যায়। নিজের জায়গাতে সেম জিনিস পাওয়া গেলেও তাও দেখবেন কোথাও গেলে মনে হয় যেন কিছু না কিছু কিনে আনি। এদিকটা এত সুন্দর সুন্দর পুতুল, আমার জীবনে এই এক দুঃখ, মিভান পুতুলগুলোর দিকে একটু ঘুরেও তাকায় না, কোনো ইন্টারেস্টই নেই, যত নেশা ওর গাড়ির দিকে। যাই হোক, খেলনার দোকানটা টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি, নিয়ে এবার যাই বাইরের দিকে। এখন এই বিকেল ৫টার মতো বাজছে। এখন একটা লোকাল ট্রেন যাবে, এত সুন্দর লোকাল ট্রেনটা। এখানে আবার সব স্টেশনে কিন্তু সব ট্রেন দাঁড়ায় না। আর প্রত্যেক দিন যে লোকাল ট্রেন পাবেন এমনও নয়। যেমন বুধবার দিনকে কোনো লোকাল ট্রেন কিন্তু এখানে ছিল না। তাই আমাদের বেশিরভাগ ট্রিপটাই এখানে ট্যাক্সি ভাড়া করে করে ঘুরতে হয়েছে। এখানে আশেপাশে যত বাড়ি দেখছেন এগুলো কিন্তু বেশিরভাগই হোটেল। আবার এমনও আছে অনেকে নিজের পার্সোনাল বাড়িটাকেও হোটেলের মতো করে দিয়েছে। এছাড়াও এখানে প্রচুর সামার হাউস পাবেন। সামার হাউস বলতে সামার টাইমে এখানে এসে ২ মাস ধরে মানুষে কাটায়। অ্যাপার্টমেন্ট পুরো জায়গাটাতে নেই বললেই চলে, একটা কি দুটো রয়েছে, বেশিরভাগটাই ভিলা। এত ঠান্ডা লাগছে, ঘুরতে ঘুরতে ভাবলাম এই সামনের ক্যাফেটায় যাই। এখানে নাকি এটা খুব বিখ্যাত একটা ক্যাফে কাম বার। আমরা স্টকহোমে থাকতেও শীতকালে শীতের হাত থেকে রক্ষা পেতেই কফি শপে ঢুকে যেতাম। ওখানে ২ কাপ কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কেউ কিছু বলার নেই। তাই বেশিরভাগ সময় শীতকালে এখানে দেখবেন আমি যখন ভিডিও দেব, কফি শপগুলোয় বসার জায়গা থাকে না। কারণ সবাই মোটামুটি ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে কফি শপে ঢুকে যায়। এদিকে আমরা একটা কাপকেক আর ২টো কফি নিয়ে বসে পড়েছি। কাপকেকটার সাইজ যা বিশাল, একটাতেই হয়ে যাবে। কফি সেরে সোজা হোটেলে ফিরে যাই, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। আজকের আজকের ভিডিওর মেন অ্যাট্রাকশন হচ্ছে ময়না ব্যানার্জি আমার জ্যাকেট পরেছে।
মানে মানুষের এটাও দেখা বাকি ছিল, সেটাও দেখিয়ে দিলে তুমি। জ্যাকেটটা ইউনিসেক্স, নো গো, এটা মোটেও ইউনিসেক্স ডিজাইন। কোনো সমস্যা নেই। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে একটু বাড়ির পিছনটা ঘুরতে এসেছিলাম। আমাদের ঠিক হোটেলের পিছনটাই এত সুন্দর একটা ভিউ। আর মৈনাক নিজে জ্যাকেট আনেনি, আমার জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে। এখন প্রায় রাত্রি 10টার কাছাকাছি বাজে আর আমাদের ডিনারও রেডি। আজকে ওই টর্টিলা কিনে আনা হয়েছে আর হচ্ছে চিকেন। চিকেনটাও বিশেষ কিছুই মশলা নেই, শুধু পেঁয়াজ, রসুন আর যে গুঁড়ো মশলাগুলো মিক্স করে এনেছিলাম সেই। এত শর্টকাটে বানিয়েছি কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। মৈনাক রুটি খাবে না, তাই ওর জন্য ভাত। কালকের ভাত অনেকটা ছিল, সেটাই ওকে গরম করে দিয়ে দিয়েছি। এদিকে আমি আর মিভান রুটি। এদিকে ব্যালকনি থেকে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, সুইডেনের এই এত সুন্দর গ্রামের নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন। বাই বাই।